হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও গল্পের নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো গল্প শুরু করি। মেহরাব নিশ্চিত করে সুখ কোমা ছেড়ে উঠেছে। ধারণা করা যায় মস্তিষ্ক সক্রিয় হওয়ার পরপরই সজ্ঞানে থাকতে তার সাথে ঘটে যাওয়া শেষ ঘটনা স্মৃতিতে এসেছিল। অতিরিক্ত ভয় কিংবা চাপ থেকে এত কিছু হয়ে গেল। এই যেমন ছটফট করতে করতে বেড থেকে পড়ে যাওয়া, মাথার আঘাতে পুনরায় রক্তক্ষরণ, চোখ মেলে ফের জ্ঞান হারিয়ে ফেলা। ঘণ্টা কয়েকের মাঝে সুখের জ্ঞান ফিরবে বলা হয়েছে। ঘড়ির কাঁটা যেন আজ থমকে গেছে। রুবাইয়াত উসখুস মনে উদ্গ্রীব মুখে ফোন পাশে রেখে হঠাৎ কিছু মনে পড়ার মতো সাইমার দিকে চাইল। ওই যে খানিক দূরে গুটিয়ে বসে থাকা মহিলাটিও তার মেয়ের মা। ভাবতে গেলেই একটা চাপা হিংসে হানা দেয় মানসিকতায়। রুবাইয়াত খুব করে মনকে বোঝাতে চায় ওই মহিলাটি সুখকে বিধাতার কাছ থেকে পৃথিবীতে এনেছিল বলেই সুখ আজ তার বুকে, তার কোলে। মস্তিষ্ক এমন বললেও কিন্তু মনে সব যুক্তি শুনতে অপ্রস্তুত। সন্তানের ভাগ কাউকে দেওয়া যায়, যদি সেই সন্তান হয় দু চোখের মণি, মায়ের অন্তঃপ্রাণ। যদিও সাইমা তেমনই আচরণ করেছে যেমনটা পূর্বে করে এসেছে। নিশ্চুপ মনিবের সেবা করছে, ফ্ল্যাটে গিয়ে রান্নাবান্না করছে, সুখের প্রতি কোনো অধিকারবোধও দেখাচ্ছে না। তবু রুবাইয়াতের মন আনচান আনচান করে, যেন বুকের উপর শক্ত পাথর চেপে আছে। অযথা ভয় জেগে বসে সুখকে যদি সত্যিটা বলে দেয়, যদি সুখ তার কাছ থেকে দূরে সরে যায়, মা বলে ডাকতে অস্বীকার করে। রুবাইয়াতের গা ঘেঁষে আছে নোরা। টমকে আদর করতে করতে বলে, মুখ তুলে বলে, আমার ফ্রেন্ড বলেছে সুখ খুব শীঘ্রই জেগে উঠবে। তুমি আর কেঁদো না কাম্মা। দুটো কেবিনের অন্য একটা সুখকে শিফট করা হয়েছে খানিক আগে। জ্ঞান ফেরার আগ অবধি কারো প্রবেশ নিষেধ। ডক্টর ইতিমধ্যে দুবার চেক করে গেছে। মূলত ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে তাকে। সুখ চোখ খুলে দুপুর 2:30টার দিকে। নিঃশ্বাসের শব্দ এবার স্বাভাবিক থাকলেও ভয়ার্ত চোখে গুটিসুটি মেরে থেকেছিল। ডক্টরের অনুমতি পেয়ে রুবাইয়াত কাছে যেতে জাপটে ধরে বুকে মুখ লুকায় সুখ। হাতে স্যালাইন চলছিল, টান লেগে ব্যথা পায়, অথচ সে ব্যথা তাকে ছুঁতে পারল না আজ। আম্মুকে দু হাতে জাপটে রেখে ঠোঁট কামড়ে অঝরে চোখের পানি ঝরিয়েছে। রুবাইয়াত কান্না দমিয়ে রাখে, মেয়েকে বুকের খাঁচায় চুপিয়ে রাখার মতো আগলে রাখে। এই তো আম্মু, কোনো ভয় নেই সোনা, কিচ্ছু হবে না। সাইমা দূর থেকে মৃদু হেসে চোখের পানি আড়াল করে এগিয়ে আসে আস্তে আস্তে। আইজা বাহিরে তামিজ সাহেবের সাথে কি যেন কথা বলছে। বর্ণ ঢাকায় নেই, সুখের জ্ঞান ফেরার কথা এখনও সে অবগত নয়। জানলে কেমন প্রতিক্রিয়া দেখাতো কে জানে। শিকদার নিবাসেও হৈ হৈ লেগেছে। সকলের ঠোঁটে উপচে পড়া খুশির ঝিলিক, এমনকি হানিফা বেগমেরও। সুখকে দেখতে ঢাকা যেতে বাহানা ধরেন বৃদ্ধা। তামিজ শিকদার মানা করে দিলেন, এই বয়সের শহরে এত কোলাহল জমজমাট ঢাক ডাক আম্মা নিতে পারবে না। দেখা গেল উল্টো নিজেই অসুস্থ হয়ে পড়বেন। তিনি আশ্বস্ত করেন খুব দ্রুতই সুখকে নিয়ে বাড়িতে ফিরবেন। তখন রাত। শহর জুড়ে ধূসর কালো আঁধারের হাতছানি। চার দেয়ালে আবাদু কক্ষে ঠোঁটে দ্রুত হাসি ফুটিয়ে পায়ে পা তুলে কাউসে বসে আছে মিশমি। কোলের উপর ল্যাপটপ, নজর সেখানে স্থির। হাত ঘড়িতে আরও একবার সময় দেখে ঠোঁট পাকিয়ে বলল আপন মনে, আর মাত্র 2 ঘন্টা। এরপর ঠোঁট কামড়ে হেসে বেদ্রুপ স্বরে বলে, টাইম ইজ আপ। খানিক পর ব্যালকনির দরজায় টোকা পড়ে আলতো শব্দে। হতচকিতে তাকালো মিশমি। দরজা ভেতর থেকেই অফ। বাহির থেকে কে টোকা দেবে? কেউ তো ছিল না সেখানে। সে ভাবল এটা তার মনের ভুল। পুনরায় টোকা পড়ে, আবারও একবার। আবার বুকে ফু দিয়ে মিশমি উঠে গেল। ব্যালকনির কাচের দরজাটি খুলতেই সে বিস্ময়ে স্তব্ধ চেয়ে রয়, অযাচিত কিছু দেখার মতো। অস্ফুট স্বরে বলল বোধহয়, বর্ণ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল। কাঁধ বরাবর হাত উঁচিয়ে আঙুল নেড়েচেড়ে বলে, হাই। মিশমির নাকে টোকা দিয়ে পরপরই পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে। বেপরোয়া চোখে আশেপাশে নজর ছেটায়। অবাকতার শীর্ষে পৌঁছে গেল মিশমি। আনমনেই নাকে হাত উঠে যায়। বর্ণ স্বেচ্ছায় তাকে ছুঁয়েছে,
কিন্তু উদ্দেশ্য ছাড়া বর্ণ নিজের ব্যক্তিত্ব খুইয়ে এমন কিছু এমনি এমনি করবে না। এ কথাটি সে মিথ্যা বিয়ের দিন মিশমি বেশ ভালো মতোই উপলব্ধি করেছিল। স্তম্ভিত ফিরতেই পিছু ফিরে আশ্চর্যজনিত গলায় প্রশ্ন করল, থেমে থেমে, তো তুমি আমার রুমে কিভাবে? চট করে বর্ণ তার মুখোমুখি ঘুরে গেল, ঘাড় বাঁকিয়ে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ঠোঁট ঘষে বলল বাঁকা হেসে, 5 জ্বরে উঠে এসেছি ইয়ার, অনলি 4 ইউ। শেষোক্ত কথার সময় 2 হাতের তর্জনী মিশমির দিকে তাক করে। মেয়েটি থতমত খেয়ে ভেতরে ভেতরে তা অপ্রকাশিত রেখে জানতে চাইল মৃদু হেসে, বাট হয়, তুমি তো চ্যালেঞ্জ দিলে 7 দিনের ভেতরে যাতে তোমায় খুঁজে বার করি, পেরেছি না? মোমের শেষ আলোর মতো মিশমির হাসির ঝলকানি খানিক স্নান হয়ে আসে, তবে পুরোপুরি আদর ছড়ানো হাসি মিলিয়ে যায় না। বুকে 2 হাত গুজে অল্পক্ষণ নিশ্চুপ তাকিয়ে থেকে ভনিতা ছাড়াই বলে ওঠে, নিচ থেকে যখন খুঁজে আমার কাছে আমার বেডরুমে এসে পড়েছ, দ্যাট মিন্স আমার শর্ত অ্যাকসেপ্ট করতেও রাজি। সকলের রাদাবাদা তুফা করল আধপাকা হাতে। বড় মামি দায়িত্ব দিয়ে গেছে তার উপর, বাড়িতে যে কজন আছে সকলের দেখে রাখতে। আশ্চর্যজনকভাবে কলেজ ভদ্রে যে তুফা কিচেনে পা রাখত, মামিদের অবর্তমানে এই কদিনে যেন পাক্কা সাংসারিক মেয়ে বনে গেছে। গায়ে আপ্রণ, প্যান থেকে খুন্তি তুলে তাতে লেগে থাকা ঝুলে আঙুল ডুবিয়ে পরপর মুখে পুরে চুষে নিল। চোখ পাকিয়ে যায় মুহূর্তে। ভেতরের চিত্তটা যেন বেহায়ার মতো নিজের রান্নায় নিজেই প্রশংসা করে উঠল তুফার। গত কয়েকদিন কিচেনে না ঢুকলে সে তো জানতেই পারত না রান্নার হাত তার এত ভালো। বুক চিরে স্বস্তির শ্বাস বেরিয়ে আসে। কৌতূহলে আর একটু ঝোল মুখে দিয়ে টেস্ট করল। ঠোঁটে ঠোঁট উচ্ছ্বাস মিশ্রিত প্রশস্ত তৃপ্তিময় হাসি। সরষে ইলিশ রান্না করেছে আজ। বড় মামা খেয়ে দিয়ে প্রশংসা না করে যাবে কই? অভ্র নানু প্রশংসায় পঞ্চমুখ না হলে যেচে পড়েই আদায় করে নেবে। চাপা হাসির শব্দে পাশে ফিরে রামসাকে দেখতে পেল তুফা। রান্নায় হেল্প করছিল এতক্ষণ। তা কার্যকলাপে হাসছে নির্ঘাত। রামসার হাসিতে তুফা খানিক লজ্জাবোধ করে। তা লুকিয়ে খুন্তিতে আর একটু ঝুল নিয়ে এগিয়ে দিল, চেক করে দেখো লবণ ঠিকঠাক হয়েছে কিনা। অভ্র এলো কিচেনে, ইলিশের সুঘ্রাণ তাকে এত দূর থেকে টেনে হিঁচড়ে এনেছে ড্রয়িং রুম থেকে। ঠোঁটে চোকা করে হেলে দুলে এদিক ওদিক দেখে বলো, আজ সকালে কি আইটেম থাকছে? পান্তা ইলিশ? প্রগাঢ় ভুরু কুচকায় অভ্র, রিয়ালি? অফকোর্স, বাঙালি হয়েছ, কিন্তু ঐতিহ্য ভুলে যাবে এমন তো হয় না ভাইয়া। সন্দেহান চোখে সেকেন্ড কয়েক ফুরু টুরু গুটিয়ে চেয়ে থেকে অভ্র সেলফে হেলান দিয়ে অবজ্ঞার স্বরে বলল হুট করে, গতরাতে নির্ঘাত দ্বিগুণ ভাত রয়ে গেছে, ফেলে দিতে বুক কাঁপছিল দেখে এমন বেচারি ট্রেডিশনের উপর জোর জবরদস্তি চাপিয়ে দিয়ে আসলো কাহিনী ধামাচাপা দিতে চাইছ। গলা খাকারি দিয়ে তুফা ক্ষেপাক্ষে দৃষ্টি নিক্ষেপ করল। সত্যিটা কিভাবে ধরে ফেলল ছেলেটা? জ্বলন্ত কণ্ঠে শুধায়, ভুল ইনফরমেশন ছড়িয়ে মানুষকে বিব্রত করবি না অভ্র, মার খাবি বলে দিলাম। অভ্র থোড়াই গায়ে মাখল না, ছোট ছোট চোখে ভুরু নাচালো কেবল। তুফা গম্ভীর গলায় বলে, কেন এসেছিস সেখানে? গার্ডেনে হানিফা বেগম আর আজাদ সাহেব বসে। অভ্রকে কফি এবং গার্ডেনে চা দিয়ে এলো তুফা। মামিদের অবর্তমানে সকলের প্রয়োজনের দিকে দেখভাল রাখতে আলসেমি আসছে না কেন যেন, বরং ভালোই লাগে রান্না করতে, ঘরের আসবাবপত্র স্তরে স্তরে সেটিং করে রাখতে। নরম কাপড়ের সাহায্যে ড্রয়িং রুমের কাছের অ্যাকুয়ারিয়ামখানা সযত্নে মুছে দিয়ে সে সুখের জ্ঞান ফিরেছে, কিন্তু কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না অবধি, কথাও বলে না। সর্বক্ষণ নাকি ছোট মামিকে জড়িয়ে ধরে চোখ বুজে রেখেছে। থেকে থেকে কেঁপে ওঠে, নীরবে কেঁদে যায়। ট্রমা কাটিয়ে আগের মতো কবে স্বাভাবিক হবে কে জানে। 12টা পেরিয়ে যাওয়ার পরেও মেয়ে দরজা খুলছে না। সামিয়ার চিন্তায় সীমা ছাড়ল। মিশমি কখনো এতক্ষণ ঘুমে বিমগ্ন থাকে না। রোজ ভোরেই উঠে মুশফিক হায়দার সমেত জগিংয়ে যায়। সামিয়া ভেবে নিল আজ হয়তো ঘুমের ঘোরে পড়ে গিয়েছে মেয়েটা, দেরিতে উঠবে। তবে এটা তো দেরি করার মেয়ে মিশমি নয়। মুশফিক হায়দার অফিসে গিয়েছেন। সামিয়া মিশমির রুমের সামনে আসে হন্তদন্ত। মিশমি মমুনি দরজা টোকা দেয়, বার কয়েক ডাকে, ওপাশ থেকে তবু সাড়া আসে না। সামিয়া ফের চেষ্টা করে দৌড় ধাক্কিয়ে, মিশমির ভেতরে আছো? শুনতে পাচ্ছ আমাকে?
এবারেও নিরুত্তর। জবাব এলো না কোনো রকম। সামিয়া ঘামতে শুরু করে অস্থিরতায়। বুকটা যেন আচমকায় মুচড়ে ওঠে। তার স্পষ্ট মনে আছে, কাল রাতে মিশমি বাড়িতেই ছিল, নিজের কক্ষে। ডাইনিংয়ে আসেনি। অনলাইন থেকে কী সব অর্ডার করে সেসব নিয়ে রুমের দোর আটকেছিল সন্ধ্যা নামার পরে। নাম্বারে ডায়াল করে মিশমির ফোন সুইচ অফ। সামিয়ার পা টলে ওঠে। ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ধীর পায়। বেডে ফোন পড়ে আছে, চাদর হালকা কুকড়া। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ ভেসে আসে ঝরঝর। সামিয়া বুক ভরে শ্বাস চাল। এই মেয়েটাও না। ভদ্রমহিলা হেঁটে গেল। মিশমির নাম ধরে ডেকে দরজায় টোকা দিতেই মেলে হা হয়ে যায় সেটা। টাইলস ফ্লোরে ঝর্নার পানি নির্লজ্জ ঝরে পড়ে ঝরঝর। মিশমি ছিল না সেখানে। সামিয়া ডোক গিলে রুম জুড়ে নজর হাঁটিয়ে নেয়। ড্রেসিং টেবিলের উপর একটা ফোল্ড করা কাগজ। হাই মম ড্যাড, আমাকে কোথাও না পেয়ে অস্থির হচ্ছ? কোনো প্রয়োজন নেই। আজ রাতের ফ্লাইটে আমি চলে যাচ্ছি এই কসুর দেশ ছেড়ে অনেক দূরে। মা বাবা আত্মীয় স্বজন নিয়ে আদিক্ষেতা করা লাইফটা আর ভালো লাগে না, জাস্ট বোরিং লাগে। এবার একটু একা একাই জীবনটা উপভোগ করতে চাই। ও বলে রাখি, আমি একজনকে ভালোবাসি, তার সাথেই যাচ্ছি। যদি কখনো তোমাদের প্রতি মায়া টান অনুভব হয়, কোনো একদিন ফিরবো। বাই। মুশফিক হায়দার ছুটে এলেন স্ত্রীর তওলে। মিশমিকে রেখে যাওয়া চিঠি পড়ে দুজনে থ মেরে বসে রইল খানিকক্ষণ। কোথায় গেছে, কার সাথে গেছে, কিছুই উল্লেখ নেই। থানায় ডায়েরি করবে মুশফিক। পুরো শহর পুলিশ নিয়ে খুঁজে বেরিয়েছেন। এয়ারপোর্টে গিয়ে ফিরে এলেন নিরাশ হয়ে। মিশমি কোনো দেশে পাড়ি দিয়েছে তা না জানলে ওনারা কোনো সাহায্য করতে পারবে না। আরও একটি রাত নেমে এলো ভুবনে। খুব সুজল ও তির্যক দৃষ্টি মেলে লক্ষ্য করলে সেখানে দেখা যায় পিচঢালা রাস্তার একটি বাইক ছুটে চলেছে ঝড়ের বেগে। বাইকের অবস্থানরত লোকটি সুশ্রী দেখার সৌভাগ্য কারণেই বোধ হয়। কিলার লুকে সম্পূর্ণ কালো আবরণ আবরিত। হেলমেটের মধ্য থেকে অল্প বিস্তার দৃশ্যমান চোখ দুটোর চশমার আড়ালে। কি চমকপ্রদ দৃশ্য! রাতের বেলায় কেউ রোদ চশমা পরে হয়তো। বাইকটি শহরের বাইরে বেরোনোর নির্জন একটি রাস্তা ধরেছে এবার। শহর থেকে কিছু দূরে এক চোখের অফুরন্ত রাজ্যের মতো প্রকাণ্ড জঙ্গলের অবস্থান। মানুষের বসবাস সেখানে নেহাত নেই বললেই চলে। কখনো সখনো বিশাল দেহী হাতি বেরিয়ে এসে মানুষকে আটকে দেয়। ফের যে পথে এসেছে নীরবে সেই পথ ধরে চলে যায়। আগে হাতির বসবাস ছিল কিনা জানা নেই, তবে গত কয়েক বছর ধরে হাতি চোখে পড়ে। স্থানীয় মানুষ ভয়ে জঙ্গলের অভিমুখে হতেও ভয় পায়। বাইকার জঙ্গলের সামনে এসে থেমে গেল হঠাৎ। একটু সময় নিয়ে স্থির বসে অতঃপর অভ্যন্তরে প্রবেশ করে নির্দ্বিধায়, নিঃসংকোচ। চাঁদের স্নিগ্ধ আলো গাছের পাতার ফাঁক-ফোকর দিয়ে মাটিতে পড়ে সরু চিকন এক অদ্ভুত ছায়া তৈরি করছে। হিড় হিড় বাতাসে ভেসে আসছে পাতার শুকনো শব্দ। জঙ্গলের বুকে যেদিন নজর ছিটাও অন্ধকার এবং অন্ধকার। একটা পেঁচা ডেকে উঠে আচমকা। অবরুদ্ধ রাত্রি জামানা নিঃসঙ্গ জঙ্গলে যে কোনো দুর্বল মানে ভিতের জাগানো সেই ডাক। জঙ্গলের গভীর নতুন গজানো অথবা পুরনো গাছের সমাহার। প্রতিটি ডালপালা আকাশের দিকে হাত বাড়িয়ে আপন আপন প্রার্থনার মতো। ঠিক মধ্যভাগে 4টি উঁচু গাছ। তার নিচে দুটো প্রদীপের মতো আলো জ্বলছে। সরু আলো দুটির সম্মুখে অনেক দূর প্রখর ছড়িয়ে দেয়। সেই আলোর অনুসরণ করে এগিয়ে যায় বাইকার। দু আলোর মধ্যভাগে বাইক থামতেই দুপাশ হতে পুরুষালী সম্বন্ধিত দীর্ঘ গভীর স্বর ভেসে আসে। সেফ। আরও দুটো বাইক এসে অবস্থানরত অজ্ঞাত লোকদের মুখ ভেঙে ছুটে এলো শব্দটি। তাদের সিপ একবার ডানে পরপর বাঁয়ে চেয়ে কি যেন সংকেত দিল। এরপর 3টি বাইক প্রদীপের মতো আলো নিয়ে ছুটে চলল আরও গভীরে। শ্যাওলা ধরা পরিত্যক্ত দোতলা বিশিষ্ট একটি বাড়ি। গাছের ভিড়ে বসবাস করতে করতে নিজের গায়েও সেই কালচে সবুজ রং মেখে নিয়েছে। দোরগোড়ায় একটি ক্ষীণ হলদেটে বাল্ব জ্বলে। দোরের দুপাশে দুটো শক্তপোক্ত গড়নের পুরুষ, কালো পোশাকধারী। মুখটাও দেখার সুযোগ নেই, শুধু চোখই দেখা যায়। বাইকের 3 জন উপস্থিত হতেই তারা মধ্যজনকে সম্মান প্রদর্শন করে বুক ফুলিয়ে দুহাত পিছু মুড়ে একযোগে বলে ওঠে, সেফ।
চোখের ইশারায় সিপ তাদের বিসর্জিত সম্মানটুকু গ্রহণ করে ভেতরে গেল। জুতো কটকট আওয়াজ তোলে। বাইরে থেকে বাড়িটি যেমন পুরনো, ভাঙাচোরা আর ভয়ঙ্কর দেখতে লাগে, ভেতরে তার উল্টো। চারপাশের দেয়ালে সবুজ গাছ, তাতে সামনে দাঁড়ানো সকলের প্রতিবিম্ব ফুটে ওঠে। ফ্লোরের টাইলস, সিলিংয়ে সবুজ গাছ। বাড়িটির নকশা অদ্ভুত। নিচতলায় 4 দেয়ালে ঘেরা প্রকাণ্ড একটাই রুম। কোনো জানালা নেই, নেই অন্য রুমের ব্যবস্থা। উপরতলার অবস্থা ঠাহর করা যায় না। তারা মোট 5 জন, সবার ড্রেস আপ একই রকমের। সিফ গিয়ে কক্ষের ঠিক মধ্যস্থলে একটি 4 কোণা টাইলসের উপর জুতো সমেত পা রেখে পুনরায় পিছিয়ে এলো নিঃশব্দে। বিস্ময়কর একটি ঘটনা ঘটে গেল তখনই। টাইলস সেকেন্ড 2 পরেই খানিক নিচে দেবে গিয়ে সন্তর্পণে থাই গ্লাসের মতো সরে খুলে গেল। নিচে গমনের সুড়ঙ্গ তৈরি করে দিল যেন। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।